হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নোট স্টাডি। তো আজকে আমরা পড়বো হচ্ছে তোমাদের জেনারেল স্টাডি বা জেনারেল অ্যাওয়ারনেসের যে টপিক আছে, সায়েন্সের যে টপিক আছে সেটা। তো সায়েন্সের আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার কেমিস্ট্রি ফার্স্ট চ্যাপ্টার শুরু করছি, ঠিক আছে, ম্যাটার। এবং এভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটা চ্যাপ্টারের পর আরেকটা চ্যাপ্টার এগিয়ে যাব, ঠিক আছে। আমরা অনেক এমসিকিউও করব, ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে এমসিকিউগুলোও করব, কোনো চিন্তা নেই। তোমরা কিন্তু পড়বে ভালো করে, তোমরা যে ক্লাসটা হচ্ছে সেটাকে ভালো করে শুনবে, ঠিক আছে, সেগুলোকে উপরে নোট বানাবে, যে এমসিকিউগুলো করাবো সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে, সেগুলোকেও একটু ভালো করে করবে। এবং তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের জন্যই ভালো, ঠিক আছে। তো আজকে আমরা কেমিস্ট্রি ক্লাসটা শুরু করছি। একদিনকে কেমিস্ট্রি হবে, একদিনকে ফিজিক্স ক্লাস দেবো, আর একদিনকে বায়োলজি ক্লাসও থাকবে, কোনো চিন্তা নেই। তার সাথে সাথে আমাদের যে জেনারেল স্টাডিজ, যে বাকি হিস্ট্রি জিওগ্রাফি যেগুলো আছে ওগুলোও থাকবে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। কেমিস্ট্রির প্রথম চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে ম্যাটার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই যে ম্যাটার কি। তো ম্যাটার বলতে আমরা কি বুঝবো? ম্যাটার বলতে আমরা বাংলা জানি পদার্থ। তো পদার্থটা কি? তো ম্যাটার আমরা যে কোনো সাবস্টেন্স, যে কোনো বস্তুকে আমরা ম্যাটার বলতে পারি যেটার কিছুটা কি আছে, মাস আছে। প্রথমত যার মধ্যে কিছুটা মাস আছে, ভর আছে। আর কি আছে? যার মধ্যে মাস আছে তার মানে সে নিশ্চয়ই কিছুটা জায়গা অকুপাই করে, তার মানে জায়গা অকুপাই করছে বা কিছুটা জায়গা দখল করছে, তার মানে তার মধ্যে কিছুটা সে কী করছে, কিছুটা ভলিউম নিচ্ছে, তার ভলিউম আছে, ঠিক আছে। আরও কি বলতে পারি আমরা, যে মে বি পারসিভ বাই সেন্স, মে বি পারসিভ বাই সেন্স, ওকে। এর পরের প্রশ্ন আমাদের মাথায় আসে যে ম্যাটার কিভাবে তৈরি হয়, ম্যাটারটা কি? তো ম্যাটার ইজ মেড আপ অফ ভেরি ভেরি স্মল পার্টিকেল। ম্যাটার প্রচণ্ড ছোট ছোট কণা দ্বারা, পার্টিকেলস দ্বারা তৈরি, ঠিক আছে, যেগুলো আমাদের ইমাজিনেশনেরও বাইরে, এতটাই ছোট পার্টিকেল। তো সেই পার্টিকেলগুলোর মধ্যে আবার একটা স্পেস থাকে, ধরো একটা ম্যাটার, এই ম্যাটারটা এরকম অসংখ্য ছোটো ছোটো পার্টিকেল দ্বারা তৈরি। তো যে কোনো দুটো কণার মধ্যে যে স্পেসটা থাকছে সেটাকে বলা হয় ইন্টারমলিকুলার স্পেস, ইন্টারমলিকিউলার স্পেস, ওকে। আর দেখো এই যে যে কোনো দুটো পার্টিকেল দেখছো, তো এরা যে বল দ্বারা একে অপরের দিকে নিজেদের মধ্যে আকর্ষণ করে, ঠিক আছে, এরা যে বল দ্বারা একে অপরকে আকর্ষণ করে, সেই আকর্ষণ বলটাকে আমরা কি বলবো? ইন্টারমলিকুলার ফোর্স, এটাকে বলবো ইন্টার মলিকিউলার ফোর্স। তো দেখো ইন্টারমলিকুলার ফোর্স যদি আমাদের বাড়ে, তার মানে কি এই দুটো কণার মধ্যে যদি আকর্ষণ বলটা বাড়ে, তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি যে তাদের মধ্যে ইন্টারমলিকুলার যে স্পেসটা আছে সেটা কমে যাবে। ধরো দুটো কণা, ঠিক আছে, এই দুটো কণার মধ্যে যে আকর্ষণ বল সেটা যদি বাড়ে তাহলে কী হবে? এদের মধ্যে গ্যাপটা কমে যাবে, ঠিক আছে। দেখো ম্যাটার হচ্ছে অসংখ্য ছোট ছোট পার্টিকেল দ্বারা তৈরি, ঠিক আছে। এবার কোনো একটা ম্যাটারকে যদি আমি ভাঙতে থাকি, তাহলে সেটা ভাঙতে ভাঙতে এক টাইমে গিয়ে তার যে সব থেকে স্মলেস্ট কণাটা পাবো, যেটাকে আর কোনোভাবে ভাঙা যাবে না, সব থেকে স্মলেস্ট কণা যেটাকে আর কোনোভাবে ভাঙা যাচ্ছে না, সেই কণাটাকে, সেই স্মলেস্ট পার্টিকেলটাকে আমরা কি বলবো? সেই স্মলেস্ট পার্টিকেলটাকে আমরা বলবো হচ্ছে অ্যাটম, ঠিক আছে। তো ধরে নাও আমরা অ্যালুমিনিয়ামের কোনো একটা রড বা কিছু একটা দণ্ড নিয়েছি, এটা একটা অ্যালুমিনিয়াম সাবস্টেন্স। তার মানে কি এটা ছোট ছোট অ্যালুমিনিয়ামের অসংখ্য কণা দ্বারা তৈরি। আর সব থেকে যে ছোট পার্টিকেলগুলো আছে সেগুলোকে কি বলা হয়? অ্যালুমিনিয়ামের অ্যাটম বলা হয়। এবার দেখো দুটো অ্যালুমিনিয়ামের অ্যাটম যখন একসাথে যুক্ত হবে, মানে একের বেশি যদি অ্যাটম যুক্ত হয়, ঠিক আছে, তো সেটাকে বলা হয় মলিকিউলস। তাহলে দেখো একাধিক অ্যাটম যখন যুক্ত হবে, যেরকম ধরে নাও অক্সিজেনের যে একটা অ্যাটম সেটাকে আমরা শুধু ও হিসাবে রিপ্রেজেন্ট করি। অক্সিজেন যখন আরেকটা অক্সিজেন অ্যাটমের সাথে যুক্ত হয় তখন সেটা একটা অক্সিজেনের মলিকিউল অথবা অক্সিজেনের একটা অণু তৈরি করে, ওকে। তো মলিকুল কি বুঝলাম? তো মলিকুল কি? মলিকুল ইজ এ গ্রুপ অফ টু অর মোর অ্যাটমস। তো মলিকুল আর কিছু না, দুই বা তার থেকে বেশি অ্যাটমের একটা গ্রুপ, সেটাকে বলবো হচ্ছে আমরা মলিকুল, যারা কেমিক্যালি বন্ড থাকে, ঠিক আছে, যারা কেমিক্যালি বাউন্ড থাকে একে অপরের সাথে, ঠিক আছে, তাদেরকে বুঝবো আমরা মলিকুল। এবার আমরা দেখবো হচ্ছে অ্যাটোমিসিটি বা পারমাণবিকতা। অ্যাটোমিসিটি বলতে কি বুঝি?
তো অ্যাটমিসিটি বলতে বোঝায় যে কোনো একটা মলিকিউল বা কোনো একটা অণু কতগুলো অ্যাটম দ্বারা তৈরি, মানে কোনো একটা মলিকিউলের মধ্যে কতগুলো অ্যাটম আছে সেই সংখ্যাটাকে আমরা বলবো হচ্ছে অ্যাটমিসিটি। বোঝা গেছে? দেখো, যেরকম হচ্ছে অক্সিজেন যে মলিকিউল, তো এই মলিকিউলটা কতগুলো অ্যাটম দ্বারা তৈরি? দুটো অ্যাটম দ্বারা তৈরি, একটা ও আরেকটা ও। একটা অক্সিজেন অ্যাটম আরেকটা অক্সিজেন অ্যাটম মিলে, মানে দুটো অক্সিজেন অ্যাটম মিলে কী তৈরি করেছে? অক্সিজেনের অণু। তার মানে অক্সিজেনের অ্যাটমিসিটি যদি বলি আমরা, অক্সিজেন মলিকিউলের অ্যাটমিসিটি যদি বলি, সেটা হবে 2। তারপরে ধরলাম আমি H2SO4, ঠিক আছে? এই সালফিউরিক অ্যাসিডের যদি আমরা অ্যাটমিসিটি বার করি তো কত হবে? দেখো, এখানে হাইড্রোজেন আছে দুটো, মানে হাইড্রোজেনের দুটো অ্যাটম আছে, সালফারের এখানে দেখো একটা অ্যাটম আছে, আর অক্সিজেনের দেখো 4টে আছে। তার মানে H2SO4 এর অ্যাটমিসিটি হচ্ছে তোমার 7। বোঝা গেছে? চলো এবার আমরা দেখবো হচ্ছে তোমার ম্যাটারের ক্লাসিফিকেশন। তো ম্যাটারকে দুভাগে ভাগ করা হয়, মানে ম্যাটারের যে ক্লাসিফিকেশন সেটা দুই রকমের। একটা হচ্ছে তোমার ফিজিক্যাল ক্লাসিফিকেশন, আরেকটা হচ্ছে তোমার কেমিক্যাল ক্লাসিফিকেশন। তো ম্যাটারের যেটা ফিজিক্যাল ক্লাসিফিকেশন আছে সেটাকে আবার সাধারণত তিনটে ভাগে ভাগ করা হয়। কী কী? ম্যাটার ফিজিক্যালি সলিড রূপে এক্সিস্ট করে, ম্যাটার ফিজিক্যালি লিকুইড রূপে, মানে প্রকৃতিতে আমাদের কী কী রূপে এক্সিস্ট করে, সলিড, লিকুইড, ঠিক আছে, অ্যান্ড গ্যাস। এই তিনটে ফর্মে সাধারণত এক্সিস্ট করে বা আমরা পাই এদেরকে। দেখো, ম্যাটারের যে কেমিক্যাল ক্লাসিফিকেশন, সেটা কেমিক্যালি ম্যাটারকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে পিওর সাবস্টেন্স আর একটা হচ্ছে তোমার মিক্সচার, ঠিক আছে? তো দেখো, এই যে পিওর সাবস্টেন্স দেখছো, এটাকেও ফার্দার আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে তোমার এলিমেন্ট, আরেকটাকে বলা হচ্ছে তোমার কম্পাউন্ড, ঠিক আছে? তো আমরা দেখবো একটা একটা করে। দেখো, ফিজিক্যাল যে ক্লাসিফিকেশন আছে আমরা সেগুলোও দেখবো, তারপরে কেমিক্যাল ক্লাসিফিকেশন যেটা আছে আমরা সেটাও দেখবো। তো তার আগে একটা জিনিস দেখো, এই যে কেমিক্যাল ক্লাসিফিকেশন দেখছো, এখানে আমি একটু ছোট্ট করে বলে দিই। এই যে পিওর সাবস্টেন্স বলতে কী বোঝায়? পিওর সাবস্টেন্স ইজ ওয়ান হুইচ, যেটা হুইচ কন্টেন্স অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম or one kind of molecules। বুঝেছো? তার মানে কি, পিওর সাবস্টেন্স হচ্ছে এমন একটা বস্তু যেটা হয় একই ধরনের, অনলি ওয়ান কাইন্ড অফ অ্যাটম, একই ধরনের অ্যাটম দ্বারা তৈরি হবে, আর না হলে ওয়ান কাইন্ড অফ মলিকুল, একই ধরনের মলিকুল দ্বারা তৈরি হবে। বোঝা গেছে? তাকে বলবো হচ্ছে আমরা পিওর সাবস্টেন্স। ধরে নাও, এখানে এই পাত্রে আমি নিয়েছি অ্যালুমিনিয়ামের একটা রড নিয়েছি। তো এই অ্যালুমিনিয়ামের রডটা যদি শুধুমাত্র অ্যালুমিনিয়ামের অ্যাটম দ্বারাই যখন তৈরি হবে, মানে এর মধ্যে অন্য কিছু নেই, এর মধ্যে লোহা, তামা, অন্য কিছু মিক্স থাকবে না, শুধুমাত্র অ্যালুমিনিয়ামের একই ধরনের অ্যাটম দ্বারা তৈরি, শুধুমাত্র অ্যালুমিনিয়ামের অ্যাটম দ্বারা তৈরি, দেন আমরা এই অ্যালুমিনিয়ামের দণ্ডটাকে বলবো একটা পিওর সাবস্টেন্স। বোঝা গেছে? আর যদি ওয়ান কাইন্ড অফ, একই ধরনের যদি মলিকুল দ্বারা তৈরি হয়, যেরকম আমি এই পাত্রে নিয়েছি ওয়াটার মানে কি মলিকুল? H2। তার মানে এই পাত্রে শুধুমাত্র H2 মলিকিউলই যদি থাকে, এর সাথে আমি লবণও অ্যাড করব না। লবণ অ্যাড করছি মানে কি, NaCl অ্যাড হয়ে যাবে। তো লবণ যদি আমি এর সাথে অ্যাড করে দিই, তখন এটা কী হবে? তখন এটাকে বলবো আমরা মিক্সচারে ফেলে দেবো। দুটো ডিফারেন্ট ম্যাটারকে আমরা এখানে মিক্স করছি, সেটা মিক্সচার। তো দেখো, পিওর সাবস্টেন্স বলতে আমরা কি বুঝলাম? হয় ওয়ান কাইন্ড অফ অ্যাটম দ্বারা তৈরি হবে, যেরকম অ্যালুমিনিয়ামের দণ্ডটার ক্ষেত্রে বললাম। আর আরেকটা কী হতে পারে, হয় ওয়ান কাইন্ড অফ মলিকুল, একই ধরনের মলিকুল বা একই ধরনের অণু দ্বারা তৈরি হবে, যেরকম একটা পাত্রে আমি জল নিয়েছি, আর কিচ্ছু নিইনি, আর কিচ্ছু ওর মধ্যে মিশাইনি, তো সেটা কী হবে? একটা বিশুদ্ধ জল, একটা পিওর সাবস্টেন্স। কারণ কি? কারণ সেখানে শুধুমাত্র একই ধরনের মলিকুল আছে, সেটা হচ্ছে H2 মলিকুল। বোঝা গেছে? এবার দেখো, যদি কোনো পিওর সাবস্টেন্স একই ধরনের অ্যাটম দ্বারা তৈরি হয়, দেন সেটাকে আমরা বলবো হচ্ছে এলিমেন্ট। বোঝা গেল? তো এলিমেন্ট কি? অ্যান এলিমেন্ট ইজ মেড আপ অফ অ্যাটমস হ্যাভিং দ্য সেম অ্যাটমিক নাম্বার, বুঝলি?
তো এলিমেন্ট আর কিছু না, এলিমেন্ট আর দ্য র মেটেরিয়াল অফ নেচার, নেচারের যে র মেটেরিয়াল সেটাকে আমরা বলি হচ্ছে তোমার এলিমেন্ট। বোঝা গেছে? তো একটা এলিমেন্ট কি একই ধরনের অ্যাটম দ্বারা তৈরি হবে, ওকে, যাদের অ্যাটমিক নাম্বারটা সেম, মানে তাদের কেন্দ্রের বোটনের সংখ্যাটা একই থাকবে, তাদেরকে বলবো হচ্ছে আমরা এলিমেন্ট। আর কম্পাউন্ড, কম্পাউন্ড মানে বুঝতে হবে কি, একটা এলিমেন্ট যেটা কি দ্বারা তৈরি, যেটা একই ধরনের মলিকুল দ্বারা তৈরি, যেটা একই ধরনের মলিকুল দ্বারা তৈরি, সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ডের মধ্যে ফেলবো। এই কম্পাউন্ড আবার ফার্দার দুটো ভাগে ভাগ আছে, একটা হচ্ছে অর্গানিক কম্পাউন্ড, আর একটা হচ্ছে ইনঅর্গ্যানিক কম্পাউন্ড। দেখো অর্গানিক কম্পাউন্ড আমরা কাদেরকে বলবো, যে সমস্ত সাবস্ট্যান্সগুলো বায়োডিগ্রেডেবল, মানে সহজেই আমাদের বাইরের পরিবেশের সাথে পৌঁছে যায়, মিশে যেতে পারে, ঠিক আছে, তাদেরকে বলবো হচ্ছে আমরা অর্গানিক সাবস্ট্যান্স। যেরকম ধরো এই যে যত আলু পটল পেঁয়াজ এই যে জিনিসগুলো দেখছো, যেগুলো পচে যাচ্ছে সহজে এবং সহজে মাটির সাথে মিশে যাচ্ছে, ঠিক আছে, যে কোনো ফুড খাবার নট মানে সিনথেটিক নয়, মানে নর্মাল যে খাবারগুলো আছে যেগুলো নর্মালি পচে, যারা পচে, যারা ডিকম্পোজ হয়, ঠিক আছে। আর ইনঅর্গানিক কম্পাউন্ড কারা, যেরকম প্লাস্টিক, প্লাস্টিক কি ডিকম্পোজ হবে, প্লাস্টিক কি পচবে সহজে, পচবে না, তো সেই জন্য তারা হচ্ছে ইনঅর্গানিক কম্পাউন্ড, ওকে। এবার দেখো এই যে এলিমেন্ট দেখছো, এই এলিমেন্টকে আবার ফার্দার ক্লাসিফাই করা হয়, কীরকমভাবে ক্লাসিফাই করা হয়, আমাদের জানি আমাদের পিরিয়ডিক টেবিলে 118খানা এলিমেন্ট আছে, এই 118খানা এলিমেন্টকে তিনটে ভাগে ভাগ করা হয়, কিছু হচ্ছে তার মধ্যে মেটাল, কিছু হচ্ছে নন মেটাল, আর কিছু হচ্ছে তোমার মেটালয়েড, ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে আসছি। তো মোটামুটি বন্ধুরা তোমরা এটা বুঝতে পেরেছো তো, যে কেমিক্যাল ক্লাসিফিকেশন যেটা আমরা করলাম সেটাকে দুভাগে করলাম, একটা পিওর সাবস্টেন্স আর একটা হচ্ছে মিক্সচার। পিওর সাবস্টেন্স কি, যারা একই ধরনের অ্যাটম দ্বারা তৈরি হবে, নাহলে একই ধরনের মলিকুল দ্বারা তৈরি হবে। কোনো পিওর সাবস্টেন্স যদি একই ধরনের অ্যাটম দ্বারা তৈরি হয় তাদেরকে আমরা বলবো এলিমেন্ট, আর কোনো পিওর সাবস্টেন্স যদি একই ধরনের মলিকুল দ্বারা তৈরি হয় তাদেরকে বলবো হচ্ছে আমরা কম্পাউন্ড। এই আমাদের হচ্ছে একটা বেসিক ফান্ডা, আশা করি তোমাদের এটা ক্লিয়ার হয়েছে। এবার দেখো এখান থেকে কী ধরনের কোশ্চেন আসতে পারে, এলিমেন্ট আমরা বুঝলাম, তো পরীক্ষাতে কোশ্চেন আসে যে মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন আর্থ ক্রাস্ট, আর্থের ক্রাস্টে সবথেকে প্রচুর পরিমাণে, ঠিক আছে, কোন এলিমেন্টটা পাওয়া যায় ভূত্বকে, ঠিক আছে, কোন এলিমেন্টটা সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, তো সেটা অ্যান্সার হবে হচ্ছে তোমার অক্সিজেন, ঠিক আছে। অক্সিজেনের পরে কোনটাকে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, তো সেটা অ্যান্সার হবে সিলিকন, ঠিক আছে। তার মানে সিলিকন হচ্ছে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন আর্থ ক্রাস্ট। আমি আর্থের ক্রাস্টের কথা বলছি, ভূত্বকের কথা বলছি, আমি কিন্তু অ্যাটমসফিয়ারের কথা বলছি না। আমাদের পরীক্ষাতে কোশ্চেন যদি আসে যে আমাদের আর্থের যে অ্যাটমসফিয়ার আছে, অ্যাটমসফিয়ার যেটা আছে, সে আর্থের অ্যাটমসফিয়ারে কোন এলিমেন্টটা সব থেকে বেশি আছে, তো সেটা আমরা কি জানি, আর্থের কম্পোজিশন আমরা জানি 78% মতো আমাদের কী আছে, নাইট্রোজেন আছে, 21% মতো আমাদের কী আছে, অক্সিজেন আছে, আর বাকি 1% আদার্স বিভিন্ন যে গ্যাস আছে সেগুলো আছে। তো মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট কি আমাদের আর্থের অ্যাটমসফিয়ারে যদি বলি আমরা মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, তাহলে হয়ে যাবে নাইট্রোজেন। সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন আর্থ অ্যাটমসফিয়ার যদি বলা হয় তাহলে সেটা অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন, ঠিক আছে। এরকম টাইপের কোশ্চেন তোমাদের আসতে থাকে। তো কেমিক্যাল ক্লাসিফিকেশন যেটা আছে এটা বুঝেছো, চলো এরপরে আমরা যাবো হচ্ছে ফিজিক্যাল ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে পড়বো, যেরকম পদার্থের সলিড অবস্থা বলতে কী বুঝি, লিকুইড অবস্থা বলতে কী বুঝি, গ্যাসিয়াস অবস্থা বলতে কী বুঝি, ঠিক আছে, এই জিনিসগুলো। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে বন্ধুরা ম্যাটারের ফিজিক্যাল ক্লাসিফিকেশন। তো ম্যাটারকে ফিজিক্যালি তিনটে ভাগে ভাগ করা হয় দেখলে, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার গ্যাস। তো সলিড লিকুইড গ্যাস এদের মধ্যে কি ডিফারেন্সটা, কী ব্যাপারটা কী, তো দেখো সলিডের যে কণাগুলো থাকে, একটা সলিড তার যে কণাগুলো থাকে সেগুলো যে কণা দ্বারা তৈরি, সেই কণাগুলোর মধ্যে যে গ্যাপ, সে গ্যাপটা কম থাকে কেন, কারণ কি কণাগুলো প্রচণ্ড টাইটলি প্যাক থাকে। তার মানেটা কি, তার মানে হচ্ছে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল, যে ইন্টারমলিকুলার ফোর্স, সেটা হচ্ছে অনেক বেশি, ঠিক আছে। এই কণাগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে কণাগুলো একে অপরকে যে ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করে, সেই ফোর্সের পরিমাণটা অনেক বেশি সলিডের ক্ষেত্রে, কিন্তু লিকুইডের ক্ষেত্রে সেটা হয় না। লিকুইডের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা সলিডের কণাগুলোর তুলনায় কম। তার ফলে কি হচ্ছে, সলিডের কণাগুলোর মধ্যে যতটা গ্যাপ থাকছে তার থেকে অনেক বেশি গ্যাপ থাকে লিকুইডের কণাগুলোর মধ্যে,
যার ফলে তারা টাইটলি প্যাকড থাকে না এবং তাদের ডেনসিটি বা ঘনত্ব অতটা বেশি হয় না। কিন্তু সলিডে কণাগুলোর মধ্যে ঘনত্ব অনেক বেশি হয়। কেন? কারণ কি তারা টাইটলি প্যাক থাকছে, বুঝেছো? তো অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণ মাস আমি রেখে দিতে পারছি, বেশি পরিমাণ কণাকে রেখে দিতে পারছি, তার মানে তাদের ঘনত্বটা বাড়ছে, ডেনসিটিটা বাড়ছে। তো লিকুইডের ক্ষেত্রে কী হয়, লিকুইড সলিডের তুলনায় একটু কম ডেন্স হয়, ডেনসিটি কম হয়। আর গ্যাসের ক্ষেত্রে কী হয়, গ্যাসের মলিকুলগুলোর মধ্যে আকর্ষণ বলটা প্রায় নেগলিজিবল ধরা হয়। গ্যাসের মলিকুলগুলো সবসময় ছোটাছুটি করতেই থাকে, কারণ কি ওদের মধ্যে যে গ্যাপটা অনেকটাই বেশি। এবার এই গ্যাসিয়াস মলিকুলগুলো কেন এত ছোটাছুটি করে? তার কারণ হচ্ছে, দেখো, যখন তারা গ্যাসিয়াস ফেজে আছে মানে মলিকুলগুলোর মধ্যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আছে, ম্যাক্সিমাম গতিশক্তি আছে, বা এটা বলতে পারি এই কণাগুলোর মধ্যে যে থার্মাল পাওয়ার, যে থার্মাল এনার্জি, সে থার্মাল এনার্জি অনেক বেশি এই কণাগুলোর তুলনায়। সলিডের কণাগুলোও কিন্তু এরকম ছোটাছুটি করার চেষ্টা করে, কিন্তু পারে না। কেন? কারণ কি তাদের কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি, যে কারণে তারা টাইটলি প্যাকড কন্ডিশনে থেকে যায়। এই কণাগুলোর যে থার্মাল এনার্জি, যে হিট এনার্জি, সেই হিট এনার্জির পরিমাণটা হচ্ছে কম। এবার এনার্জি কম থাকলে কী হবে, ল্যাদ খেয়ে যাবে। তো এই কণাগুলো কী হয়, এনার্জি কম হওয়ার কারণে এরা বেশি ছোটাছুটি করতে পারে না। এবার যখনই আমি সলিডে কণাকে হিট করব, মানে এনার্জি দেবো, তখন কী হবে, এরা ছোটাছুটি করার মতো অবস্থায় চলে আসবে, যে কারণে তাদের মধ্যে তখন কী হয়, গ্যাপটা বেড়ে যায়, তখন সেটা লিকুইড স্টেটে চলে আসে। যেরকম ধরে নাও আমি একটা যদি আইস নিই, বরফ যদি নিই, তো আইসের কণাগুলোকে আমি যখনই হিট দিচ্ছি, হিট অ্যাপ্লাই করছি মানে কি থার্মাল এনার্জি দিচ্ছি, তার মানে এই কণাগুলো কীভাবে এনার্জি পাবে। দেখবে বাড়িতে তুমি যখনই তোমার মধ্যে প্রচণ্ড এনার্জি থাকবে, তখন তোমার মধ্যে কাজ করার ইচ্ছে বাড়বে, তুমি ছোটাছুটি করে বেড়াবে, ঠিক আছে? তো তেমনি আইসের কণাগুলি যখনই এই থার্মাল এনার্জি পাবে, তখন এই কণাগুলো কী হবে, তাদের কাইনেটিক এনার্জি বাড়বে আস্তে আস্তে। মানে তারা, দেখো, যখন আইসের মধ্যে কণাগুলো যখন নর্মালি ছিল, তো যখন আমরা হিট দিই তখন কী হয়, কণাগুলো হয় চুপচাপ স্টেবল হয়ে থাকে, আর নাহলে পরে কী হয়, একটু ভাইব্রেট করে, একই পজিশনে থেকে জাস্ট ভাইব্রেট করে, ঠিক আছে? এবার যখনই তুমি হিট দিচ্ছ, এরা এনার্জি পেয়ে যাচ্ছে, তার ফলে কী হবে, এরা একটু ছোটাছুটি শুরু করবে। এবার এরা যেই ছোটাছুটি শুরু করবে, মানে এদের মধ্যে কণাগুলোর মধ্যে গ্যাপ বাড়ছে। এবার হিট দিচ্ছ মানে এই কণাগুলো আরও এনার্জি পাচ্ছে, ওদের মধ্যে আরও গ্যাপ বাড়ছে, তাই না? স্পেসটা আরও বেড়ে যাচ্ছে, তখন এই আইসটা পরিণত হয়ে যাবে ওয়াটারে। বোঝা গেছে? এবার ওয়াটারের মলিকুলগুলোর মধ্যে যদি আমি এনার্জির কথা বলি, থার্মাল এনার্জি, তো ওয়াটারের মলিকুলগুলোর মধ্যে থার্মাল এনার্জি কিন্তু অনেক বেশি আইসের মলিকুলের তুলনায়, বুঝেছো? এবার ধরো ওয়াটার আছে, ওয়াটারকে যখন আমি ফার্দার আবার হিটিং করব, ওয়াটারকে আমি হিট করছি, তার মানে কী করছি, এই কণাগুলোকে আমি থার্মাল এনার্জি দিচ্ছি, আরও এনার্জি দিচ্ছি। এই কণাগুলো যখন আরও এনার্জি পাবে, তখন কী হবে, এই লিকুইডের কণাগুলোর মধ্যে, ওয়াটারের কণাগুলোর মধ্যে যতটা স্পেস ছিল, সেই স্পেসটা আরও বেড়ে যাবে। এই কণাগুলোর তখন কী হবে, দেখো, কণাগুলোকে আমি হিট এনার্জি দিচ্ছি, তারা ছোটাছুটি আরও বেশি করবে, তার ফলে তাদের মধ্যে গ্যাপটা আরও বাড়তে থাকবে। তখন এই একটা ইন্টারমলিকুলার যে ফোর্সটা, এই ফোর্সটা কাজ করবে না, কারণ কি এগুলো হচ্ছে একটা শর্ট ডিস্টেন্সের একটা ফোর্স, ঠিক আছে? তখন এই ফোর্সটা কাজ করবে না, তার ফলে ওদের মধ্যে দূরত্ব গ্যাপ বাড়তে থাকবে, তখন সেই ওয়াটারটা কিসে পরিণত হয়ে যাবে, গ্যাসে। তার মানে গ্যাসের যে কণাগুলো থাকছে তাদের মধ্যে এই যে থার্মাল এনার্জি, এটা কিন্তু অনেক বেশি কাদের তুলনায়, লিকুইড ও সলিডের তুলনায়। তো যেহেতু এদের মধ্যে থার্মাল এনার্জি বেশি, তাই এরা বেশি ছোটাছুটি করে, সেই জন্য এদের কাইনেটিক এনার্জিও বেশি। তো এই জন্য বলা হয় যে গ্যাসের কণাগুলোর মধ্যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে সবথেকে বেশি। তো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সেটা কি? গতিশক্তি বলতে বোঝাই এটা হচ্ছে এমন একটা আমাদের শক্তি বা এমন একটা এনার্জি, যেটা কখন তৈরি হয়, যখন কোনো একটা অবজেক্ট বা কোনো একটা কিছু, ঠিক আছে, কোনো একটা সাবস্টেন্স যখন মোশনে থাকে, যখন কেউ মোশনে থাকে তখন তার মধ্যে, যখন যাচ্ছে মোশনে আছে, ঠিক আছে, তখন তার মধ্যে কিন্তু এই গতিশক্তি ডেভেলপ হয়, ওকে, কাইনেটিক এনার্জি ডেভেলপ হয়। এবার কারো যদি ভেলোসিটি বা গতিটা যদি অনেক বেশি হয়, তাহলে কী হবে, তার মধ্যে কাইনেটিক এনার্জি আরও বাড়বে। এবার গ্যাসের মলিকুলগুলোকে তুমি যত বেশি হিট দেবে, ওরা আরও বেশি স্পিডে ছোটাছুটি করবে, তাদের ভেলোসিটি বাড়তে থাকবে, তখন তাদের কাইনেটিক এনার্জিটাও আরও বাড়বে, ঠিক আছে? আমরা কাইনেটিক এনার্জি নিয়ে তো ডিসকাস করবোই, ফিজিক্সে আমাদের আলোচনা হবে কাইনেটিক এনার্জি কী, পোটেনশিয়াল এনার্জি কী, আপাতত এটুকুই জানো। তো এই তিনটে যে আমরা স্ট্রাকচার স্টেট দেখলাম, এই তিনটে স্টেটের মধ্যে কোন স্টেটের কণাগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি সবথেকে কম? তো সেটা হয়ে যাবে আমার সলিড। সলিডের কণাগুলোর মধ্যে গতিশক্তি সবথেকে কম। কেন? কারণ কি সলিডের কণাগুলোর মধ্যে থার্মাল এনার্জি হচ্ছে সবথেকে কম, যে কারণে তারা বেশি ছোটাছুটি করতে পারে না, তারা একই পজিশনে থেকে জাস্ট ভাইব্রেট করে, ঠিক আছে? আর লিকুইড তো সলিড আর গ্যাসের মিডিলে অবস্থিত, বুঝতে পারছো, ঠিক আছে? তো এবার দেখো,
তাহলে আমরা যদি সলিড স্টেট নিয়ে ভাবি, তো সলিড স্টেটের পার্টিকেলগুলোর মধ্যে মিনিমাম কাইনেটিক এনার্জি আছে। এবার এই যে তুমি সলিড স্টেট দেখছো, সলিডকে আবার ফার্দার দুভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, আর একটা হচ্ছে অ্যামরফাস সলিড। ক্রিস্টালাইন বলতে যার নির্দিষ্ট আকার আছে, আর অ্যামরফাস বলতে যার নির্দিষ্ট কোনো আকার নেই, আকারবিহীন। বোঝা গেছে? তো দেখো, সলিড যে স্টেট সেটাকে আমি ফার্দার ক্লাসিফাই করছি। একটার নাম কি বললাম? ক্রিস্টালাইন সলিড, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যামরফাস সলিড, ঠিক আছে। তো ক্রিস্টালাইন সলিড যেটা, সেটা কি? লার্জ নাম্বার অফ ক্রিস্টাল দ্বারা তৈরি, তার মধ্যে প্রচুর বড় একটা ক্রিস্টাল। এবার দেখো এই যে ক্রিস্টালাইন সলিড, এই ক্রিস্টালাইন সলিড আর অ্যামরফাস সলিডের মধ্যে পার্থক্য কী? তো পার্থক্য হচ্ছে ক্রিস্টালাইন সলিডের যে পার্টিকেলগুলো আছে, সেই পার্টিকেলগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে রেগুলার ফর লং রেঞ্জ, ঠিক আছে। ক্রিস্টালাইন সলিডের পার্টিকেলগুলোর মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে রেগুলার অ্যারেঞ্জমেন্ট পার্টিকেলগুলো, এবং সেটা হচ্ছে লং রেঞ্জের জন্য। আর অ্যামরফাস সলিডের পার্টিকেলগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, সেটা রেগুলার কিন্তু শর্ট রেঞ্জের জন্য। একটুখানি রেঞ্জ যাওয়ার পরে সেই পার্টিকেলগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, সেটা কিন্তু ইররেগুলার টাইপের হয়ে যায়, ঠিক আছে। তো আমরা এখানে বলতে পারি অ্যামরফাস সলিডের পার্টিকেলগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট। এবার আমরা দেখব রেগুলার অ্যারেঞ্জমেন্ট বলতে কী বোঝায় আর ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট বলতে কী বোঝায়, ঠিক আছে। তো ধরে নাও এটা হচ্ছে একটা ক্রিস্টালাইন সলিড। তো এই ক্রিস্টালাইন সলিডের এরকম ধরে নাও অসংখ্য পার্টিকেল দ্বারা তৈরি, এরকম। এবার দেখো, এই পার্টিকেলগুলোর রেগুলার অ্যারেঞ্জমেন্ট বলতে বোঝায় এই যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে যে স্পেসটা আছে এই টোটাল ক্রিস্টালের, ঠিক আছে, অন্য যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে সেম স্পেসটাই থাকবে। অন্য যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে কিন্তু সেম স্পেসটাই থাকবে, ঠিক আছে। তো এই ধরনের ক্রিস্টালকে বা এই ধরনের ক্রিস্টালের যে অ্যারেঞ্জমেন্ট, সেটাকে বলবো আমরা রেগুলার অ্যারেঞ্জমেন্ট। সেই জন্য এই ক্রিস্টালাইন সলিডের একটা নির্দিষ্ট আকার আছে, বুঝেছো? কারণ কি, ক্রিস্টালাইন সলিডের যে পার্টিকেলগুলো আছে তাদের মধ্যে যে গ্যাপ, ঠিক আছে, বা স্পেস, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট, বা তাদের পার্টিকেলগুলোর মধ্যে যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে যে আকর্ষণ বল, সেটাও একটা ফিক্সড বলতে পারো, ঠিক আছে। কিন্তু অ্যামরফাস সলিডের ক্রিস্টালের ক্ষেত্রে যদি আমরা দেখি, তো এই রেগুলার অ্যারেঞ্জমেন্টটা আমি প্রথমে কিছুটা পাবো, তারপরে আবার ইররেগুলারিটি চলে আসবে, এরকম, ঠিক আছে। যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে সেম পরিমাণ গ্যাপ থাকবে না। হয়তো তুমি প্রথমে ইনিশিয়ালি দেখলে যে তাদের মধ্যে সেম গ্যাপ আছে, ঠিক আছে, রেগুলার অ্যারেঞ্জমেন্ট দেখে মনে হচ্ছে, কিন্তু সেটা শর্ট রেঞ্জের জন্য। যখনই ক্রিস্টালটাকে ভালো করে দেখা যাবে, তখন দেখবে সেখানে যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে কিন্তু সেম গ্যাপ বা সেম স্পেস বা সেম আকর্ষণ বল কিন্তু কাজ করে না। আর এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে আমরা বলবো ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট। এবার দেখো, উদাহরণ বা এক্সাম্পল বলতে আমরা কী বুঝি। তো দেখো, ক্রিস্টালাইন সলিডের যদি আমরা এক্সাম্পলের কথা বলি, তো সেই এক্সাম্পল হিসাবে হবে ডায়মন্ড, ওকে, NaCl, যে কোনো মেটাল হচ্ছে ক্রিস্টালাইন সলিড, মার্বেল, গ্রাফাইট, ঠিক আছে। পরীক্ষাতে এগুলো থেকে কোশ্চেন আসে মোটামুটি, ঠিক আছে। এগুলোকে বলা হয় ক্রিস্টালাইন সলিড। আর এই ক্রিস্টালাইন সলিডকে কিন্তু বলা হয় অ্যাকচুয়ালি ট্রু সলিড, ঠিক আছে। এই ক্রিস্টালাইন সলিডকে বলা হয় ট্রু সলিড, ঠিক আছে। এবার দেখো, এবার আমরা দেখবো হচ্ছে অ্যামরফাস সলিড, এবং এর এক্সাম্পল যদি আমরা দেখি, তো সেটা হবে গ্লাস, রাবার, ঠিক আছে, প্লাস্টিক, বোঝা গেছে। আর এই অ্যামরফাস সলিডের আরও নাম আছে, যেরকম কী কী নাম। এই অ্যামরফাস সলিডকে বলা হয় সিউডো সলিড, মানে ছদ্মবেশী সলিড, সলিডের ছদ্মবেশ আছে, মানে ছদ্মবেশ সেজে আছে, মানে এটা ট্রু সলিড নয়। ট্রু সলিড বলা হয় ক্রিস্টালাইন সলিডকে। আর এই সিউডো সলিড ছাড়াও এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সুপার কুলড লিকুইড, ঠিক আছে, সুপার কুলড লিকুইড। যেরকম পরীক্ষাতে কী কোশ্চেন আসে, এখান থেকে দেয় যে গ্লাস, বা এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে হচ্ছে তোমার, বলে দিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ এক্সাম্পল অফ সুপার কুলড লিকুইড। এবার অপশানে তোমাকে ধরো এই ডায়মন্ড, NaCl, গ্রাফাইট আর গ্লাস এরকম দিল অপশান, তো কী হবে, নিচের কোনটিকে তোমার সুপার কুলড লিকুইড বলা হয়, তো অ্যান্সার হয়ে যাবে গ্লাস, বুঝেছো। এরকম টাইপের কোশ্চেন তোমাদের করা হয়। তো
তো আমরা সলিডের মোটামুটি যে ক্লাসিফিকেশন দেখলাম এটাই আমাদের যথেষ্ট। এরপরে আমরা চলে যাবো হচ্ছে তোমার লিকুইড। লিকুইড দেখো, লিকুইডে কোনো ফিক্সড কোনো শেপ নেই। আমরা যদি লিকুইডের কথা ভাবি না, তো লিকুইডের ফিক্সড কোনো শেপ নেই, কিন্তু এর একটা ফিক্সড ভলিউম আছে। ঠিক আছে, এটা যে পাত্রে রাখবে সেই পাত্রের ভলিউমটাও ধারণ করবে। বোঝা গেছে? এরপরে যদি আমরা দেখি গ্যাসিয়াস স্টেট, তো গ্যাসিয়াস স্টেটের পার্টিকেলগুলোর মধ্যে তো তোমাকে বললামই যে গ্যাসিয়াস স্টেটের পার্টিকেলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেরকম থাকে না, নেগলিজিবল ধরা হয়। ঠিক আছে, দে অনলি অকুপাই দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য কন্টেনার হুইচ দে আর কেপ্ট। তাদেরকে আমরা যে শেপের বা যে সাইজের কন্টেনারের মধ্যে রাখবো তারই শেপটাকে সে বা তারই সাইজটাকে সে ধারণ করবে। বোঝা গেছে? এবং গ্যাসিয়াস পার্টিকেলগুলো কি র্যান্ডামলি মুভ করতে থাকে, কেন? কারণ তাদের মধ্যে কাইনেটিক এনার্জিটা হয় ম্যাক্সিমাম। এবার আমরা দেখবো হচ্ছে যে একটা প্রপার্টি বা একটা ফেনোমেনা যেটা তোমার গ্যাসিয়াস পার্টিকেলদের মধ্যে খুব র্যাপিডলি দেখা যায়। ঠিক আছে, বা যেটা খুব ফাস্ট হয়, সেটা হচ্ছে তোমার ডিফিউশন। ডিফিউশনের যদি আমরা লিটারাল মিনিং দেখি তো কি বোঝায়? যে স্প্রেডিং অফ সামথিং মোর ওয়াইডলি। কোনো কিছু যখন খুব ওয়াইডলি স্প্রেড করে যাবে, ছড়িয়ে যাবে, সেটাকে বলতে পারি আমরা ডিফিউশন। ঠিক আছে, এবার যদি আমরা এর সায়েন্টিফিক ডেফিনেশন দেখি তো সেটা কি? দ্য প্রসেস অফ ইন্টারমিক্সিং, দ্য প্রসেস অফ ইন্টারমিক্সিং। কাদের ইন্টারমিক্সিং? ইন্টারমিক্সিং অফ পার্টিকেলস, কণাদের। কাদের কণা? ইন্টারমিক্সিং অফ পার্টিকেলস অফ টু ডিফারেন্ট টাইপস অফ ম্যাটার। মানে দুটো ডিফারেন্ট টাইপের ম্যাটারের পার্টিকেলগুলোর মধ্যে যে ইন্টারমিক্সিং, সেটাকে বলা হচ্ছে তোমার ডিফিউশন। যেরকম এটা লিকুইডের ক্ষেত্রেও ঘটে আর কি, কিন্তু গ্যাসিয়াস পার্টিকেলগুলোর মধ্যে এই ডিফিউশন ফেনোমেননটা ফাস্ট ঘটে। লিকুইডের ক্ষেত্রে তার থেকে স্লো ঘটে, আর সলিডের ক্ষেত্রে খুবই স্লো ঘটে। ওকে, যেরকম ধরো এই পাত্রে আমি ওয়াটার নিয়েছি, এখানে ওয়াটার আছে। এবার ওয়াটারের মধ্যে আমি এখান থেকে যদি এক ফোঁটা যদি একটা ইঙ্ক ফেলে দিই, ইঙ্ক, তো দেখতে পাবে এই ইঙ্কের ফোঁটাটা গোটা জলের মধ্যে আস্তে আস্তে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো এই যে ইন্টারমিক্সিং হচ্ছে, ওয়াটার হচ্ছে একটা ডিফাইন্ড ম্যাটার, ইঙ্ক হচ্ছে একটা ডিফাইন্ড ম্যাটার, এই দুটো হচ্ছে একটা ডিফাইন্ড ম্যাটার। তো এদের পার্টিকেলগুলোর মধ্যে এখানে ইন্টারমিক্সিং হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে ডিফিউশন। এবার আমি যদি এখানে যদি হিট অ্যাপ্লাই করি, কি হবে? হিট অ্যাপ্লাই করলে এই পার্টিকেলগুলো, এই ইঙ্কের পার্টিকেল বলো বা ওয়াটারের পার্টিকেল বলো, এরা কী হবে? এরা থার্মাল এনার্জি পাবে। যখনই কোনো পার্টিকেলের মধ্যে এনার্জি বাড়বে, ঠিক আছে, থার্মাল এনার্জি বা হিট এনার্জি যখন বাড়তে থাকবে, তখন তারা কী হবে? র্যান্ডামলি মুভ করতে থাকবে। ঠিক আছে, তাদের মধ্যে কলিশন ঘটবে, তারা প্রচণ্ড ফাস্ট ছোটাছুটি শুরু করবে। এবার এরা যদি প্রচণ্ড ফাস্ট ছোটাছুটি শুরু করে, তাহলে কী হবে? ইন্টারমিক্সিংটা খুব দ্রুত হয়ে যাবে। ওকে, দেখো এই ইঙ্ক আর ওয়াটারের যে মিক্সচার আছে, এটাকে যদি আমরা কোনোভাবে যদি হিট করি, তো কী হবে? এই পার্টিকেলগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার স্পেস আছে, সেই স্পেসটা বাড়তে থাকবে। কেন? কারণ কি তাদের মধ্যে ফোর্সটা কমছে। কেন কমছে ফোর্স? এই দুটো কণার মধ্যে আকর্ষণ বলটা কমছে। এই দুটো কণা যে একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করতো, সেটা কমছে। কেন? কারণ কি এই কণাগুলো নিজেরা এনার্জি পেয়ে যাচ্ছে, এরা ছোটাছুটি শুরু করে দিচ্ছে। তার ফলে কী হচ্ছে? এদের মধ্যে যে গ্যাপ আকর্ষণ বল, সেটা কাজ করছে না, তাই না? সিম্পল ফান্ডা। তো তখন কী হবে? তখন ডিফিউশনটা আরও ফাস্ট হয়ে যাবে। যে কারণে দেখবে যখন তোমাদের এলাকাতে বা বাড়িতে আশেপাশে দেখবে মা যখন রান্না করবে, দেখবে গরম যে রান্না করছে, রান্না করার সময় কি হিট অ্যাপ্লাই করছে, তো তখন দেখবে তার স্মেলটা তুমি খুব বেশি অনেক দূর থেকে পাবে। কিন্তু রান্নাটা হয়ে গেছে, ঠান্ডা করে রেখে দিয়েছে, সে খাবারটার স্মেল কিন্তু তুমি ধরো যখন ঠান্ডা হয়ে গেছে রাত্রিবেলার দিকে, তখন যদি সে তার স্মেল কি তুমি পাবে? নিজের ঘর অবধি পাবে না। দেখবে দূরে কোথাও বিরিয়ানি রান্না হচ্ছে গরম, তো সেটার স্মেল আমাদের নাক অবধি চলে আসে। কীভাবে আসে? কারণ কি সেইখানে দেখো হিট অ্যাপ্লাই করা হচ্ছে, তো তার পার্টিকেলগুলো, যে স্মেলটের যে পার্টিকেলগুলো, সেই পার্টিকেলগুলো আমাদের এয়ারের পার্টিকেলের সাথে ইন্টারমিক্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এই প্রসেসটা এত ফাস্ট কীভাবে ঘটছে? কারণ কি আমরা হিট অ্যাপ্লাই করছি, হিটিংয়ের জন্য। তো নর্মালি সলিড, লিকুইড আর গ্যাসের যদি আমি কথা বলি, ঠিক আছে, তো তোমরা জানো যে গ্যাসের পার্টিকেলগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি বেশি, তার মানে ওরা বেশি ছোটাছুটি করবে, তার মানে গ্যাসের পার্টিকেলগুলোর মধ্যে ডিফিউশন ফেনোমেনাটা খুব ফাস্ট ঘটবে। লিকুইডের ক্ষেত্রে তার থেকে কম ফাস্ট ঘটবে, আর সলিডের ক্ষেত্রে প্রায় মানে প্রচণ্ড স্লো হয়ে যায়। ঠিক আছে, তো এগুলো একটু মাথায় রাখবে। তো দেখো বন্ধুরা, আমরা
ফিজিক্যাল যে ক্লাসিফিকেশন আছে সলিড লিকুইড গ্যাস সেটা বললাম। তুমি কি এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস ও দিল্লি পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ? চলে আসো আমাদের এই লাইভ ক্র্যাশ কোর্সে, যেখানে তোমরা সৌমি গুপ্ত, এ দত্ত এবং ফিরোজ হাসানের মতো এক্সপার্ট এডুকেটার্সদের থেকে পড়তে পারবে এবং তোমাদের স্টাডি প্ল্যান, টাইম টেবিল অনুযায়ী এবং ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে নিজেদের তৈরি করতে পারবে। তো তোমরা দেরি কেন করছো? চলে আসো আমাদের এই 7 দিনের লাইভ ডেমো ক্লাসে এবং এটা 100% ফ্রি। আর্থের কম্পোজিশন আমরা জানি 78% মতো আমাদের কী আছে, নাইট্রোজেন আছে, 21% মতো আমাদের কী আছে, অক্সিজেন আছে, আর বাকি 1% আদার্স বিভিন্ন যে গ্যাস আছে সেগুলো আছে। তো মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট কি আমাদের আর্থের অ্যাটমসফিয়ারে যদি বলি আমরা মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট, তাহলে হয়ে যাবে নাইট্রোজেন। সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট এলিমেন্ট ইন আর্থ অ্যাটমসফিয়ার যদি বলা হয় তাহলে সেটা অ্যান্সার হয়ে যাবে অক্সিজেন। ঠিক আছে, এরকম টাইপের কোশ্চেন তোমাদের আসতে থাকে। তো কেমিক্যাল ক্লাসিফিকেশন যেটা আছে এটা বুঝেছো। চলো এরপরে আমরা যাবো হচ্ছে ফিজিক্যাল ক্লাসিফিকেশনগুলো সম্পর্কে পড়বো। যেরকম পদার্থের সলিড অবস্থা বলতে কী বুঝি, লিকুইড অবস্থা বলতে কী বুঝি, গ্যাসিয়াস অবস্থা বলতে কী বুঝি, ঠিক আছে, এই জিনিসগুলো। তাহলে এবার আমরা দেখবো হচ্ছে বন্ধুরা ম্যাটারের ফিজিক্যাল ক্লাসিফিকেশন। তো ম্যাটারকে ফিজিক্যালি 3টে ভাগে ভাগ করা হয় দেখলে, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার গ্যাস। তো সলিড লিকুইড গ্যাস এদের মধ্যে কি ডিফারেন্সটা কী, ব্যাপারটা কী? তো দেখো সলিডের যে কণাগুলো থাকে, একটা সলিড তার যে কণাগুলো থাকে সেগুলো যে কণা দ্বারা তৈরি, সেই কণাগুলোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা কম থাকে। কেন? কারণ কি কণাগুলো প্রচণ্ড টাইটলি প্যাক থাকে। তার মানেটা কি? তার মানে হচ্ছে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল, যে ইন্টারমলিকুলার ফোর্স, সেটা হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, এই কণাগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, মানে কণাগুলো একে অপরকে যে ফোর্স দ্বারা অ্যাট্রাক্ট করে, সেই ফোর্সের পরিমাণটা অনেক বেশি সলিডের ক্ষেত্রে। কিন্তু লিকুইডের ক্ষেত্রে সেটা হয় না। লিকুইডের ক্ষেত্রে কণাগুলোর মধ্যে যে আকর্ষণ বল সেটা সলিডের কণাগুলোর তুলনায় কম। তার ফলে কি হচ্ছে, সলিডের কণাগুলোর মধ্যে যতটা গ্যাপ থাকছে তার থেকে অনেক বেশি গ্যাপ থাকে লিকুইডের কণাগুলোর মধ্যে, যার ফলে তারা টাইটলি প্যাকড থাকে না এবং তাদের ডেনসিটি বা ঘনত্ব অতটা বেশি হয় না। কিন্তু সলিডের কণাগুলোর মধ্যে ঘনত্ব অনেক বেশি হয়। কেন? কারণ কি তারা টাইটলি প্যাক থাকছে, বুঝেছো? তো অল্প জায়গার মধ্যে বেশি পরিমাণ মাস আমি রেখে দিতে পারছি, বেশি পরিমাণ কণাকে রেখে দিতে পারছি, তার মানে তাদের ঘনত্বটা বাড়ছে, ডেনসিটিটা বাড়ছে। তো লিকুইডের ক্ষেত্রে কী হয়, লিকুইড সলিডের তুলনায় একটু কম ডেন্স হয়, ডেনসিটি কম হয়। আর গ্যাসের ক্ষেত্রে কী হয়, গ্যাসের মলিকুলগুলোর মধ্যে আকর্ষণ বলটা প্রায় নেগলিজিবল ধরা হয়। গ্যাসের মলিকুলগুলো সবসময় ছোটাছুটি করতেই থাকে, কারণ কি ওদের মধ্যে যে গ্যাপটা অনেকটাই বেশি। এবার এই গ্যাসিয়াস মলিকুলগুলো কেন এত ছোটাছুটি করে? তার কারণ হচ্ছে দেখো, যখন তারা গ্যাসিয়াস ফেজে আছে মানে মলিকুলগুলোর মধ্যে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি আছে, ম্যাক্সিমাম গতিশক্তি আছে, বা এটা বলতে পারি এই কণাগুলোর মধ্যে যে থার্মাল পাওয়ার, যে থার্মাল এনার্জি, সে থার্মাল এনার্জি অনেক বেশি এই কণাগুলোর তুলনায়। সলিডের কণাগুলোও কিন্তু এরকম ছোটাছুটি করার চেষ্টা করে কিন্তু পারে না। কেন? কারণ কি তাদের কণাগুলোর মধ্যে আকর্ষণ বলটা অনেক বেশি, যে কারণে তারা টাইটলি প্যাকড কন্ডিশনে থেকে যায়। এই কণাগুলোর যে থার্মাল এনার্জি, যে হিট এনার্জি, সেই হিট এনার্জির পরিমাণটা হচ্ছে কম। এবার এনার্জি কম থাকলে কী হবে, ল্যাদ খেয়ে যাবে। তো এই কণাগুলো কী হয়, এনার্জি কম হওয়ার কারণে এরা বেশি ছোটাছুটি করতে পারে না। এবার যখনই আমি সলিডে কণাকে হিট করব, মানে এনার্জি দেবো, তখন কী হবে, এরা ছোটাছুটি করার মতো অবস্থায় চলে আসবে, যে কারণে তাদের মধ্যে তখন কী হয়, গ্যাপটা বেড়ে যায়, তখন সেটা লিকুইড স্টেটে চলে আসে। যেরকম ধরে নাও আমি একটা যদি আইস নিই, বরফ যদি নিই, তো আইসের কণাগুলোকে আমি যখনই হিট দিচ্ছি, হিট অ্যাপ্লাই করছি মানে কি থার্মাল এনার্জি দিচ্ছি, তার মানে এই কণাগুলো কীভাবে এনার্জি পাবে। দেখবে বাড়িতে তুমি যখনই তোমার মধ্যে প্রচণ্ড এনার্জি থাকবে তখন তোমার মধ্যে কাজ করার ইচ্ছে বাড়বে, তুমি ছোটাছুটি করে বেড়াবে, ঠিক আছে। তো তেমনি আইসের কণাগুলি যখনই এই থার্মাল এনার্জি পাবে তখন এই কণাগুলো কী হবে, তাদের কাইনেটিক এনার্জি বাড়বে আস্তে আস্তে। মানে তারা দেখো, যখন আইসের মধ্যে কণাগুলো যখন নর্মালি ছিল, তো যখন আমরা হিট দিই তখন কী হয়, কণাগুলো হয় চুপচাপ স্টেবল হয়ে থাকে, আর নাহলে পরে কী হয়, একটু ভাইব্রেট করে, একই পজিশনে থেকে জাস্ট ভাইব্রেট করে, ঠিক আছে। এবার যখনই তুমি হিট দিচ্ছ এরা এনার্জি পেয়ে যাচ্ছে, তার ফলে কী হবে, এরা একটু ছোটাছুটি শুরু করবে। এবার এরা যেই ছোটাছুটি শুরু করবে মানে এদের মধ্যে কণাগুলোর মধ্যে গ্যাপ বাড়ছে, এবার হিট দিচ্ছ মানে এই কণাগুলো আরও এনার্জি পাচ্ছে, ওদের মধ্যে আরও গ্যাপ বাড়ছে, তাই না, স্পেসটা আরও বেড়ে যাচ্ছে, তখন এই আইসটা পরিণত হয়ে যাবে ওয়াটারে। বোঝা গেছে? এবার ওয়াটারের মলিকুলগুলোর মধ্যে যদি আমি এনার্জির কথা বলি, থার্মাল এনার্জি, তো ওয়াটারের মলিকুলগুলোর মধ্যে থার্মাল এনার্জি কিন্তু অনেক বেশি আইসের মলিকুলের তুলনায়।
বুঝেছো? এবার ধরো ওয়াটার আছে, ওয়াটারকে যখন আমি ফার্দার আবার হিটিং করব, ওয়াটারকে আমি হিট করছি, তার মানে কি করছি, এই কণাগুলোকে আমি থার্মাল এনার্জি দিচ্ছি, আরও এনার্জি দিচ্ছি। এই কণাগুলো যখন আরও এনার্জি পাবে তখন কি হবে, এই লিকুইডের কণাগুলোর মধ্যে, ওয়াটারের কণাগুলোর মধ্যে যতটা স্পেস ছিল সেই স্পেসটা আরও বেড়ে যাবে। এই কণাগুলোর তখন কী হবে দেখো, কণাগুলোকে আমি হিট এনার্জি দিচ্ছি, তারা ছোটাছুটি আরও বেশি করবে, তার ফলে তাদের মধ্যে গ্যাপটা আরও বাড়তে থাকবে। তখন এই একটা ইন্টারমলিকুলার যে ফোর্সটা, এই ফোর্সটা কাজ করবে না, কারণ কি এগুলো হচ্ছে একটা শর্ট ডিস্টেন্সের একটা ফোর্স, ঠিক আছে? তখন এই ফোর্সটা কাজ করবে না, তার ফলে ওদের মধ্যে দূরত্ব গ্যাপ বাড়তে থাকবে। তখন সেই ওয়াটারটা কিসে পরিণত হয়ে যাবে, গ্যাসে। তার মানে গ্যাসের যে কণাগুলো থাকছে তাদের মধ্যে এই যে থার্মাল এনার্জি, এটা কিন্তু অনেক বেশি কাদের তুলনায়, লিকুইড ও সলিডের তুলনায়। তো যেহেতু এদের মধ্যে থার্মাল এনার্জি বেশি, তাই এরা বেশি ছোটাছুটি করে, সেই জন্য এদের কাইনেটিক এনার্জিও বেশি। তো এই জন্য বলা হয় যে গ্যাসের কণাগুলোর মধ্যে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সেটা হচ্ছে সবথেকে বেশি। তো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি সেটা কি? গতিশক্তি বলতে বোঝাই এটা হচ্ছে এমন একটা আমাদের শক্তি বা এমন একটা এনার্জি যেটা কখন তৈরি হয়, যখন কোনো একটা অবজেক্ট বা কোনো একটা কিছু, ঠিক আছে, কোনো একটা সাবস্টেন্স যখন মোশনে থাকে, যখন কেউ মোশনে থাকে তখন তার মধ্যে, যখন যাচ্ছে মোশনে আছে, ঠিক আছে, তখন তার মধ্যে কিন্তু এই গতিশক্তি ডেভেলপ হয়। ওকে, কাইনেটিক এনার্জি ডেভেলপ হয়। এবার কারো যদি ভেলোসিটি বা গতিটা যদি অনেক বেশি হয়, তাহলে কী হবে, তার মধ্যে কাইনেটিক এনার্জি আরও বাড়বে। এবার গ্যাসের মলিকুলগুলোকে তুমি যত বেশি হিট দেবে, ওরা আরও বেশি স্পিডে ছোটাছুটি করবে, আর তাদের ভেলোসিটি বাড়তে থাকবে, তখন তাদের কাইনেটিক এনার্জিটাও আরও বাড়বে। ঠিক আছে, আমরা কাইনেটিক এনার্জি নিয়ে তো ডিসকাস করবোই, ফিজিক্সে আমাদের আলোচনা হবে কাইনেটিক এনার্জি কী, পোটেনশিয়াল এনার্জি কী, আপাতত এটুকুই জানো। তো এই তিনটে যে আমরা স্ট্রাকচার স্টেট দেখলাম, এই তিনটে স্টেটের মধ্যে কোন স্টেটের কণাগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি সবথেকে কম? তো সেটা হয়ে যাবে আমার সলিড। সলিডের কণাগুলোর মধ্যে গতিশক্তি সবথেকে কম। কেন? কারণ কি সলিডের কণাগুলোর মধ্যে থার্মাল এনার্জি হচ্ছে সবথেকে কম, যে কারণে তারা বেশি ছোটাছুটি করতে পারে না, তারা একই পজিশনে থেকে জাস্ট ভাইব্রেট করে। ঠিক আছে, আর লিকুইড তো সলিড আর গ্যাসের মিডিলে অবস্থিত, বুঝতে পারছো? ঠিক আছে, তো এবার দেখো, তাহলে আমরা যদি সলিড স্টেট নিয়ে ভাবি, তো সলিড স্টেটের পার্টিকেলগুলোর মধ্যে মিনিমাম কাইনেটিক এনার্জি আছে। এবার এই যে তুমি সলিড স্টেট দেখছো, সলিডকে আবার ফার্দার দুভাগে ভাগ করা হয়। কি কি? একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, আর একটা হচ্ছে অ্যামরফাস সলিড। ক্রিস্টালাইন বলতে যার নির্দিষ্ট আকার আছে, আর অ্যামরফাস বলতে যার নির্দিষ্ট কোনো আকার নেই, আকারবিহীন। বোঝা গেছে? তো দেখো, সলিড যে স্টেট সেটাকে আমি ফার্দার ক্লাসিফাই করছি। একটার নাম কি বললাম? ক্রিস্টালাইন সলিড, ঠিক আছে। আরেকটা হচ্ছে অ্যামরফাস সলিড, ঠিক আছে। তো ক্রিস্টালাইন সলিড যেটা, সেটা কি, লার্জ নাম্বার অফ ক্রিস্টাল দ্বারা তৈরি, তার মধ্যে প্রচুর মানে বড় একটা ক্রিস্টাল। এবার দেখো, এই যে ক্রিস্টালাইন সলিড, এই ক্রিস্টালাইন সলিড আর অ্যামরফাস সলিডের মধ্যে পার্থক্য কী? তো পার্থক্য হচ্ছে ক্রিস্টালাইন সলিডের যে পার্টিকেলগুলো আছে, সেই পার্টিকেলগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে রেগুলার ফর লং রেঞ্জ, ঠিক আছে। ক্রিস্টালাইন সলিডের পার্টিকেলগুলোর মধ্যে যে অ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে রেগুলার অ্যারেঞ্জমেন্ট পার্টিকেলগুলো, এবং সেটা হচ্ছে লং রেঞ্জের জন্য। আর অ্যামরফাস সলিডের পার্টিকেলগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, সেটা রেগুলার কিন্তু শর্ট রেঞ্জের জন্য। একটুখানি রেঞ্জ যাওয়ার পরেই সে পার্টিকেলগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, সেটা কিন্তু ইররেগুলার টাইপের হয়ে যায়। ঠিক আছে, তো আমরা এখানে বলতে পারি অ্যামরফাস সলিডের পার্টিকেলগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, সেটা হচ্ছে ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট। এবার আমরা দেখব রেগুলার অ্যারেঞ্জমেন্ট বলতে কী বোঝায় আর ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট বলতে কী বোঝায়। ঠিক আছে, তো ধরে নাও এটা হচ্ছে একটা ক্রিস্টালাইন সলিড। তো এই ক্রিস্টালাইন সলিডের এরকম ধরে নাও অসংখ্য পার্টিকেল দ্বারা তৈরি, এরকম। এবার দেখো, এই পার্টিকেলগুলোর রেগুলার অ্যারেঞ্জমেন্ট বলতে বোঝায় এই যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে যে স্পেসটা আছে এই টোটাল ক্রিস্টালের, ঠিক আছে, অন্য যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে সেম স্পেসটাই থাকবে, অন্য যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে কিন্তু সেম স্পেসটাই থাকবে। ঠিক আছে, তো এই ধরনের ক্রিস্টালকে বা এই ধরনের ক্রিস্টালের যে অ্যারেঞ্জমেন্ট, সেটাকে বলবো আমরা রেগুলার অ্যারেঞ্জমেন্ট। সেই জন্য এই ক্রিস্টালাইন সলিডের একটা নির্দিষ্ট আকার আছে, বুঝেছো? কারণ কি, ক্রিস্টালাইন সলিডের যে পার্টিকেলগুলো আছে তাদের মধ্যে যে গ্যাপ, ঠিক আছে, বা স্পেস, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট, বা তাদের পার্টিকেলগুলোর মধ্যে যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে যে আকর্ষণ বল, সেটাও একটা ফিক্সড বলতে পারো। ঠিক আছে,
কিন্তু অ্যামরফাস সলিডের ক্রিস্টালের ক্ষেত্রে যদি আমরা দেখি তো এই রেগুলার অ্যারেঞ্জমেন্টটা আমি প্রথমে কিছুটা পাবো, তারপরে আবার ইররেগুলারিটি চলে আসবে এরকম। ঠিক আছে, যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে সেম পরিমাণ গ্যাপ থাকবে না। হয়তো তুমি প্রথমে ইনিশিয়ালি দেখলে যে তাদের মধ্যে সেম গ্যাপ আছে, ঠিক আছে, রেগুলার অ্যারেঞ্জমেন্ট দেখে মনে হচ্ছে, কিন্তু সেটা শর্ট রেঞ্জের জন্য। যখনই ক্রিস্টালটাকে ভালো করে দেখা যাবে তখন দেখবে সেখানে যে কোনো দুটো পার্টিকেলের মধ্যে কিন্তু সেম গ্যাপ বা সেম স্পেস বা সেম আকর্ষণ বল কিন্তু কাজ করে না। আর এই ধরনের অ্যারেঞ্জমেন্টকে আমরা বলবো ইররেগুলার অ্যারেঞ্জমেন্ট। এবার দেখো উদাহরণ বা এক্সাম্পল বলতে আমরা কী বুঝি। তো দেখো ক্রিস্টালাইন সলিডের যদি আমরা এক্সাম্পলের কথা বলি তো সেই এক্সাম্পল হিসাবে হবে ডায়মন্ড, ওকে, NaCl, যে কোনো মেটাল হচ্ছে ক্রিস্টালাইন সলিড, মার্বেল, গ্রাফাইট। ঠিক আছে, পরীক্ষাতে এগুলো থেকে কোশ্চেন আসে মোটামুটি। ঠিক আছে, এগুলোকে বলা হয় ক্রিস্টালাইন সলিড। আর এই ক্রিস্টালাইন সলিডকে কিন্তু বলা হয় অ্যাকচুয়ালি ট্রু সলিড। ঠিক আছে, এই ক্রিস্টালাইন সলিডকে বলা হয় ট্রু সলিড। ঠিক আছে, এবার দেখো, এবার আমরা দেখবো হচ্ছে অ্যামরফাস সলিড, এবং এর এক্সাম্পল যদি আমরা দেখি তো সেটা হবে গ্লাস, রাবার, ঠিক আছে, প্লাস্টিক। বোঝা গেছে? আর এই অ্যামরফাস সলিডের আরও নাম আছে, যেরকম কী কী নাম? এই অ্যামরফাস সলিডকে বলা হয় সিউডো সলিড, মানে ছদ্মবেশী সলিড। সলিডের ছদ্মবেশ আছে, মানে ছদ্মবেশ সেজে আছে, মানে এটা ট্রু সলিড নয়। ট্রু সলিড বলা হয় ক্রিস্টালাইন সলিডকে। আর এই সিউডো সলিড ছাড়াও এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে সুপার কুলড লিকুইড। ঠিক আছে, সুপার কুলড লিকুইড। যেরকম পরীক্ষাতে কী কোশ্চেন আসে এখান থেকে, দেয় যে গ্লাস বা এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে হচ্ছে তোমার বলে দিল যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ এক্সাম্পল অফ সুপার কুলড লিকুইড। এবার অপশনে তো তোমাকে ধরো এই ডায়মন্ড, NaCl, গ্রাফাইট আর গ্লাস এরকম দিল অপশন, তো কী হবে, নিচের কোনটিকে তোমার সুপার কুলড লিকুইড বলা হয়? তো অ্যান্সার হয়ে যাবে গ্লাস। বুঝেছো? এরকম টাইপের কোশ্চেন তোমাদের করা হয়। তো আমরা সলিডের মোটামুটি যে ক্লাসিফিকেশন দেখলাম এটাই আমাদের যথেষ্ট। এরপরে আমরা চলে যাবো হচ্ছে তোমার লিকুইড। দেখো, লিকুইডে কোনো ফিক্সড কোনো শেপ নেই। আমরা যদি লিকুইডের কথা ভাবি না, তো লিকুইডের ফিক্সড কোনো শেপ নেই, কিন্তু এর একটা ফিক্সড ভলিউম আছে। ঠিক আছে, এটা যে পাত্রে রাখবে সেই পাত্রের ভলিউমটাও ধারণ করবে। বোঝা গেছে? এরপরে যদি আমরা দেখি গ্যাসিয়াস স্টেট, তো গ্যাসিয়াস স্টেটের পার্টিকেলগুলোর মধ্যে তো তোমাকে বললামই যে গ্যাসিয়াস স্টেটের পার্টিকেলগুলোর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেরকম থাকে না, নেগলিজিবল ধরা হয়। ঠিক আছে, দে অনলি অকুপাই দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য কন্টেনার হুইচ দে আর কেপ্ট। তাদেরকে আমরা যে শেপের বা যে সাইজের কন্টেনারের মধ্যে রাখবো তারই শেপটাকে সে বা তারই সাইজটাকে সে ধারণ করবে। বোঝা গেছে? এবং গ্যাসিয়াস পার্টিকেলগুলো কি র্যান্ডামলি মুভ করতে থাকে, কেন? কারণ তাদের মধ্যে কাইনেটিক এনার্জিটা হয় ম্যাক্সিমাম। এবার আমরা দেখব হচ্ছে যে একটা প্রপার্টি বা একটা ফেনোমেনা যেটা তোমার গ্যাসিয়াস পার্টিকেলদের মধ্যে খুব র্যাপিডলি দেখা যায়। ঠিক আছে, বা যেটা খুব ফাস্ট হয়, সেটা হচ্ছে তোমার ডিফিউশন। ডিফিউশনের যদি আমরা লিটারাল মিনিং দেখি তো কি বোঝায়, যে স্প্রেডিং অফ সামথিং মোর ওয়াইডলি। কোনো কিছু যখন খুব ওয়াইডলি স্প্রেড করে যাবে, ছড়িয়ে যাবে, সেটাকে বলতে পারি আমরা ডিফিউশন। ঠিক আছে, এবার যদি আমরা এর সায়েন্টিফিক ডেফিনেশন দেখি তো সেটা কি, দ্য প্রসেস অফ ইন্টারমিক্সিং। কাদের ইন্টারমিক্সিং অফ পার্টিকেলস, কণাদের। কাদের কণা? ইন্টারমিক্সিং অফ পার্টিকেলস অফ টু ডিফারেন্ট টাইপস অফ ম্যাটার। মানে দুটো ডিফারেন্ট টাইপের ম্যাটারের পার্টিকেলগুলোর মধ্যে যে ইন্টারমিক্সিং, সেটাকে বলা হচ্ছে তোমার ডিফিউশন। যেরকম এটা লিকুইডের ক্ষেত্রেও ঘটে আর কি, কিন্তু গ্যাসিয়াস পার্টিকেলগুলোর মধ্যে এই ডিফিউশন ফেনোমেননটা ফাস্ট ঘটে, লিকুইডের ক্ষেত্রে তার থেকে স্লো ঘটে, আর সলিডের ক্ষেত্রে খুবই স্লো ঘটে। ওকে, তুমি কি এসএসসি, সিজিএলসি, এইচএসএল, এমটিএস ও দিল্লি পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছ? চলে আসো আমাদের এই লাইভ ক্র্যাশ কোর্সে, যেখানে তোমরা সৌমি গুপ্ত, এ দত্ত এবং ফিরোজ হাসানের মতো এক্সপার্ট এডুকেটার্সদের থেকে পড়তে পারবে এবং তোমাদের স্টাডি প্ল্যান, টাইম টেবিল অনুযায়ী এবং ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে নিজেদের তৈরি করতে পারবে। তো তোমরা দেরি কেন করছো? চলে আসো আমাদের এই 7 দিনের লাইভ ডেমো ক্লাসে, এবং এটা 100% ফ্রি।
যেরকম ধরো এই পাত্রে আমি ওয়াটার নিয়েছি, এখানে ওয়াটার আছে। এবার ওয়াটারের মধ্যে আমি এখান থেকে যদি এক ফোঁটা যদি একটা ইঙ্ক ফেলে দিই, ইঙ্ক, তো দেখতে পাবে এই ইঙ্কের ফোঁটাটা গোটা জলের মধ্যে আস্তে আস্তে কীভাবে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। তো এই যে ইন্টারমিক্সিং হচ্ছে, ওয়াটার হচ্ছে একটা ডিফাইন্ড ম্যাটার, ইঙ্ক হচ্ছে একটা ডিফাইন্ড ম্যাটার, এই দুটো হচ্ছে একটা ডিফাইন্ড ম্যাটার। তো এদের পার্টিকেলগুলোর মধ্যে এখানে ইন্টারমিক্সিং হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলবো হচ্ছে ডিফিউশন। এবার আমি যদি এখানে যদি হিট অ্যাপ্লাই করি কী হবে, হিট অ্যাপ্লাই করলে এই পার্টিকেলগুলো, এই ইঙ্কের পার্টিকেল বলো বা ওয়াটারের পার্টিকেল বলো, এরা কী হবে, এরা থার্মাল এনার্জি পাবে। যখনই কোনো পার্টিকেলের মধ্যে এনার্জি বাড়বে, ঠিক আছে, থার্মাল এনার্জি বা হিট এনার্জি যখন বাড়তে থাকবে, তখন তারা কী হবে, র্যান্ডামলি মুভ করতে থাকবে, ঠিক আছে, তাদের মধ্যে কলিশন ঘটবে, তারা প্রচণ্ড ফাস্ট ছোটাছুটি শুরু করবে। এবার এরা যদি প্রচণ্ড ফাস্ট ছোটাছুটি শুরু করে তাহলে কী হবে, ইন্টারমিক্সিংটা খুব দ্রুত হয়ে যাবে। ওকে, দেখো এই ইঙ্ক আর ওয়াটারের যে মিক্সচার আছে, এটাকে যদি আমরা কোনোভাবে যদি হিট করি তো কী হবে, এই পার্টিকেলগুলোর মধ্যে যে ইন্টারমলিকুলার স্পেস আছে সেই স্পেসটা বাড়তে থাকবে। কেন? কারণ কি তাদের মধ্যে ফোর্সটা কমছে। কেন কমছে ফোর্স? এই দুটো কণার মধ্যে আকর্ষণ বলটা কমছে। এই দুটো কণা যে একে অপরকে যে বল দ্বারা আকর্ষণ করতো সেটা কমছে। কেন? কারণ কি এই কণাগুলো নিজেরা এনার্জি পেয়ে যাচ্ছে, এরা ছোটাছুটি শুরু করে দিচ্ছে, তার ফলে কী হচ্ছে, এদের মধ্যে যে গ্যাপ আকর্ষণ বল সেটা কাজ করছে না, তাই না? সিম্পল ফান্ডা। তো তখন কী হবে, তখন ডিফিউশনটা আরও ফাস্ট হয়ে যাবে। যে কারণে দেখবে যখন তোমাদের এলাকাতে বা বাড়িতে আশেপাশে দেখবে মা যখন রান্না করবে, দেখবে গরম যে রান্না করছে, রান্না করার সময় কি হিট অ্যাপ্লাই করছে, তো তখন দেখবে তার স্মেলটা তুমি খুব বেশি অনেক দূর থেকে পাবে। কিন্তু রান্নাটা হয়ে গেছে, ঠান্ডা করে রেখে দিয়েছে, সে খাবারটার স্মেল কিন্তু তুমি ধরো যখন ঠান্ডা হয়ে গেছে রাত্রিবেলার দিকে, তখন যদি সে তার স্মেলকে তুমি পাবে, নিজের ঘর অবধি পাবে না। দেখবে দূরে কোথাও বিরিয়ানি রান্না হচ্ছে গরম, তো সেটার স্মেল আমাদের নাক অবধি চলে আসে। কীভাবে আসে? কারণ কি সেইখানে দেখো হিট অ্যাপ্লাই করা হচ্ছে, তো তার পার্টিকেলগুলো যে স্মেলটের যে পার্টিকেলগুলো, সেই পার্টিকেলগুলো আমাদের এয়ারের পার্টিকেলের সাথে ইন্টারমিক্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই প্রসেসটা এত ফাস্ট কীভাবে ঘটছে, কারণ কি আমরা হিট অ্যাপ্লাই করছি, হিটিংয়ের জন্য। তো নর্মালি সলিড, লিকুইড আর গ্যাসের যদি আমি কথা বলি, ঠিক আছে, তো তোমরা জানো যে গ্যাসের পার্টিকেলগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি বেশি, তার মানে ওরা বেশি ছোটাছুটি করবে, তার মানে গ্যাসের পার্টিকেলগুলোর মধ্যে ডিফিউশন ফেনোমেনাটা খুব ফাস্ট ঘটবে। লিকুইডের ক্ষেত্রে তার থেকে কম ফাস্ট ঘটবে, আর সলিডের ক্ষেত্রে প্রায় মানে প্রচণ্ড স্লো হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো একটু মাথায় রাখবে। তো দেখো বন্ধুরা, আমরা ফিজিক্যাল যে ক্লাসিফিকেশান আছে সলিড, লিকুইড, গ্যাস, সেটা পড়লাম। এরপরে দেখো এই ফিজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আমরা দেখো ম্যাটারের তো তিনটে অবস্থা দেখলাম, সলিড, লিকুইড, গ্যাস। এই তিনটে অবস্থা ছাড়াও ম্যাটারের আরও অবস্থা আছে। তো ম্যাটারের দেখো তিনটে ছাড়া যে ফোর্থ বা চতুর্থতম যে অবস্থা, বা আমরা বলতে পারি ফোর্থ ফর্ম অফ ম্যাটার, ম্যাটারের চতুর্থতম যে অবস্থা সেটা কি? সেই অবস্থাটার নাম হচ্ছে তোমার প্লাজমা, প্লাজমা স্টেট। সলিড, লিকুইড, গ্যাসের মতো প্লাজমা স্টেটটাও একটা হচ্ছে স্টেট, ঠিক আছে। আমরা ম্যাটারকে প্লাজমা স্টেটে বা প্লাজমা রূপেও অনেক সময় পাই। এই প্লাজমাটা কিন্তু বায়োলজির যে প্লাজমা, আমাদের রক্তের মধ্যে যে প্লাজমা আছে সেটা নয়। তো প্লাজমা স্টেট বলতে কী বোঝায়? এটা হচ্ছে আয়োনাইজড গ্যাসের একটা স্টেট, আয়োনাইজড গ্যাসের একটা স্টেট। এই স্টেটের পার্টিকেলগুলো হচ্ছে সুপার এনার্জেটিক হয় বা সুপার এক্সাইটেড পার্টিকেল হয়, ঠিক আছে। এবার দেখো আয়োনাইজড গ্যাস মানে বুঝতে পারছো আয়োনাইজড কখন হয়, আয়নে কখন পরিণত হয়। ধরে নাও তোমরা তো মোটামুটি একটা জানো, আমি তাও একটা আইডিয়া দিয়ে দিই। যেরকম ধরো আর্গন, ঠিক আছে, আর্গনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 18। তার মানে আর্গনের কেন্দ্রে 18খানা প্রোটন আছে আর বাইরে 18টা ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে। এখন এই যে অবস্থা, মানে কেন্দ্রে দেখো পজিটিভ চার্জ আছে 18টা আর বাইরে নেগেটিভ চার্জ আছে 18টা, মানে একে অপরকে কিন্তু নিউট্রালাইজ করে দিচ্ছে। এখানে অ্যাটমের যদি আমরা নিউট্রালিটির কথা বলি, সেটা কিন্তু এখানে অ্যাটমটা হচ্ছে একটা নিউট্রাল, এর যে ইলেকট্রিক্যাল নিউট্রালিটি সেটা কিন্তু বজায় আছে। এবার যখনই এই অ্যাটমটা কোনো একটা ইলেকট্রনকে ত্যাগ করবে বা বাইরে থেকে যদি ইলেকট্রনকে গ্রহণ করে, দেন সেটা আমরা একটা আয়নে পরিণত হয়ে যাবে। তখন এটা আর অ্যাটম রূপে থাকবে না, তখন এটা আয়ন। এবার আয়ন একটা হয় ক্যাটায়ন আর একটা হয় অ্যানায়ন। যখন কোনো একটা অ্যাটম ইলেকট্রন বর্জন করে তখন সেই অ্যাটমটা ক্যাটায়নে পরিণত হয়, আর যখন কোনো একটা অ্যাটম ইলেকট্রন গ্রহণ করে তখন সেটা অ্যানায়নে পরিণত হয়।
তো এটা একটা আয়ন, ঠিক আছে। তো দেখো প্লাজমা স্টেট বলতে এটা কিন্তু আয়োনাইজড গ্যাসের স্টেট, মানে কোনো একটা গ্যাসকে রাখা আছে, যদি আর্গন গ্যাসকে রাখা হয় তো আর্গন গ্যাসটাকে এরকম আয়োনাইজড করা হয়। এবার দেখো এই আর্গনের যে অ্যাটম আছে সে ইলেকট্রনকে কখন দান করবে, ইলেকট্রনকে সে কখন দান করবে, যখন আমরা একে প্রচণ্ড বেশি এনার্জি দেবো, এর অ্যাটমকে যখন আমরা প্রচুর এনার্জি দেবো, ঠিক আছে, তখন ইলেকট্রন কী হবে, এনার্জি নিতে নিতে একসময় কী হবে, লোয়ার অরবিট থেকে আস্তে আস্তে আউটার অরবিটের দিকে যেতে থাকবে। এবার সেই সময় এরকম করতে করতে বাইরের অরবিট করতে করতে একসময় একদমই আউটার অরবিটে চলে যাবে ইলেকট্রন। এবার এখান থেকে তো এখানে পজিটিভ চার্জ তো ওকে আর অ্যাট্রাক্ট করতে পারবে না, ঠিক আছে, আকর্ষণ বলটা কমে যাবে, তখন এটা কী হয়, অ্যাটম ছেড়ে ইলেকট্রন বেরিয়ে যায়। বুঝতে পারলে? সেটা কখন হচ্ছে, যখন আমরা এই অ্যাটমটাকে এক্সাইটেড করছি, হিট এনার্জি দিচ্ছি অথবা ইলেকট্রিক ফিল্ডে রাখছি, তখন সেই ইলেকট্রনকে বর্জন করে দিয়ে এই অ্যাটমটা তখন একটা আয়নে পরিণত হয়ে যাচ্ছে। আর এরকম আয়নের গ্যাস, এরকম কিছু গ্যাস যখন আয়ন ফর্মে থাকবে তখন যে স্টেটটা তৈরি হবে, তখন পদার্থটাকে যেরকম দেখাবে সেই স্টেটটাকে বলা হচ্ছে তোমার প্লাজমা স্টেট। যেরকম আমাদের টিউবলাইটের মধ্যে, ঘরে যে টিউবলাইট দেখছো সেই টিউবলাইটের মধ্যে কিন্তু প্লাজমা স্টেট তৈরি হয়, বুঝেছো। টিউবলাইটের মধ্যে দেখবে নর্মালি যেটা যে টিউবলাইট আমাদের, তার মধ্যে থাকে হচ্ছে মার্কারি ভেপার, আর কি থাকে, ইনার্ট গ্যাস থাকে, ঠিক আছে। ইনার্ট গ্যাস হিসাবে হয়তো আর্গন থাকলো বা নিয়ন থাকলো, বুঝেছো। তো এই মার্কারি ভেপার কিন্তু এই হোয়াইট কালারকে প্রডিউস করে, মার্কারি টিউবলাইটের মধ্যে কিন্তু এটাই থাকে। তো যখনই হিট অ্যাপ্লাই করা হয় কী হয়, এই মার্কারি ভেপার আয়োনাইজ স্টেটে চলে যায়, ওই ইলেকট্রনকে বর্জন করে দেয়। সেই ইলেকট্রনগুলো আবার কিন্তু যতটা রেডিয়েশন অ্যাবজর্ব করে, আমি যতটা হিট দিয়েছি বা যতটা এনার্জি দিয়েছি, যতটা এনার্জি তারা অ্যাবজর্ব করে, দেখো টিউবলাইটের মধ্যে তো গ্যাসটা আছে আর এদিকে আমরা ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে দুই দিকে, আমি এদিকে যখনই কারেন্টে যখন সুইচটা যখন অন করছি তখন কী হচ্ছে, এদিকে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে এখানে ভেতরে, যে ইলেকট্রিক ফিল্ডের জন্য কী হবে, এখানের মার্কারি যে ভেপার আছে, মার্কারি ভেপারের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রন কিন্তু ওই ইলেকট্রিক ফিল্ড থেকে এনার্জি নিয়ে সে কিন্তু বেরিয়ে যাবে অ্যাটম ছেড়ে। এবার সে যতটা এনার্জি নিয়ে অ্যাটম ছেড়ে বেরোলো, সে যদি আবার আগের মতো আগের পজিশনে যদি আসতে চায়, সে যদি আবার স্টেবল হতে চায়, তাহলে তাকে কিন্তু ততটা এনার্জি ত্যাগ করে আবার সে আগের অবস্থায় আসতে পারবে। যেরকম এটা হচ্ছে ধরো নিউক্লিয়াস, এগুলো হচ্ছে অরবিট। ধরে নাও একটা ইলেকট্রন এই অরবিটে ছিল, এখান থেকে সে এনার্জি নিয়ে এখানে গেছে এই করতে করতে সে অ্যাটম ছেড়ে একদম বেরিয়ে গেছে ইলেকট্রনটা। তো ইলেকট্রনটা অ্যাটম ছেড়ে বেরোতে গেলে তার মধ্যে তো একটা এনার্জি এসেছে নিশ্চয়ই, আমি যে তাকে হিট অথবা ইলেকট্রিক ফিল্ড যে অ্যাপ্লাই করেছি তার জন্য কী হবে, এই ইলেকট্রনটা এই হিট এবং ইলেকট্রিক এনার্জি কিছুটা নিয়ে সে কিন্তু অ্যাটম ছেড়ে বেরিয়ে গেছে। এবার এই ইলেকট্রনটা তার বাড়ি ছেড়ে যখন সে এনার্জি পেয়ে বেরিয়ে গেছে, সে কিন্তু আনস্টেবল, এ কিন্তু চাইবে স্টেবল হতে। সে স্টেবিলিটি কখন পাবে, যখন সে আবার সে আগের পজিশনে ফিরে আসবে। তো এই ইলেকট্রনটা যতটা এনার্জি অ্যাবজর্ব করে ইলেকট্রনটা অরবিট ছেড়ে বেরিয়ে এসেছিল, সে তখনই এখান থেকে আবার আগের পজিশনে যেতে পারবে যখন সেই এনার্জিটাকে সে রিলিজ করবে। আর এই যে এনার্জিটাকে সে রিলিজ করবে সেটাই লাইট হিসাবে আমাদের চোখে বেরিয়ে আসে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসাবে আমরা দেখতে পাই। বুঝতে পেরেছো? তো টিউবলাইটের ভেতরে প্লাজমা স্টেট তৈরি হয়। এই যে বিভিন্ন যে স্টাররা কেন গ্লো করে, কারণ কি স্টারের মধ্যে বিভিন্ন ধরনের গ্যাস আছে, স্টারের মধ্যে প্রচণ্ড হাই টেম্পারেচার, ওই হাই টেম্পারেচারের মধ্যে স্টারের মধ্যে যে গ্যাসগুলো আছে সেই গ্যাসগুলো কী হচ্ছে, আয়োনাইজড হয়ে যাচ্ছে। আয়োনাইজড হয়ে যাওয়ার ফলে সেখানে স্টারের মধ্যে একটা প্লাজমা স্টেট তৈরি করছে, যে কারণে স্টার গ্লো করে। বোঝা গেছে আমার কথা? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্লাজমা স্টেট বলতে কী বোঝায়। এবার প্লাজমা স্টেটের পরে আসছে হচ্ছে তোমার ম্যাটারের ফিফথ ফর্ম অফ ম্যাটার। তো ম্যাটারের ফিফথ ফর্ম বলতে কী বোঝায়? তো ম্যাটারের যে ফিফথ ফর্ম তার নাম হচ্ছে তোমার বোস আইনস্টাইন কনডেনসেট, যাকে সংক্ষেপে বিইসি বলা হয়। এই যে স্টেটটা, এটা কে তৈরি, মানে কারা আবিষ্কার করেছিল? সত্যেন্দ্রনাথ বোস অ্যান্ড আর কে, আইনস্টাইন, ঠিক আছে। সেই জন্য তাদের নাম অনুসারে এই স্টেটের নামটা রাখা হয় বোস আইনস্টাইন কনডেনসেট স্টেট। দেখো বোস আইনস্টাইন কনডেনসেট এই যে স্টেটটা কখন হয়, যখন আমরা এ গ্যাস অফ বোসন অফ
এক্সট্রিমলি লো ডেন্সিটি, ঠিক আছে, এক্সট্রিমলি লো ডেন্সিটির গ্যাসকে যখন আমরা কুল করব, ঠান্ডা করব, কতটা টেম্পারেচারে ঠান্ডা করব? কুল টু দ্য টেম্পারেচার ভেরি ক্লোজ টু অ্যাবসলিউট জিরো। অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের কাছাকাছি টেম্পারেচারে বোসন কণার গ্যাসকে যখন আমরা তোমার কুল করব, ঠান্ডা করব, তখন যে স্টেটটা পাবো বা তখন পদার্থের যে অবস্থাটা পাবো, ওই বোসনের কণাগুলো বা ওই যে গ্যাসের যে অবস্থাটা পাবো, যে অবস্থায় থাকবে তারা, সেই স্টেটটাকে আমরা বলবো হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট স্টেট। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো একটা জিনিস বলি যে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলতে কোন টেম্পারেচারকে বোঝো? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার বলতে -237 ডিগ্রি বা -237.15 ডিগ্রি সেলসিয়াস, এই টেম্পারেচারকে বলা হচ্ছে তোমার অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এই টেম্পারেচার এখনও অবধি অ্যাচিভ করা সম্ভব হয়নি, তো এর কাছাকাছি ভেরি ক্লোজ টু অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, ঠিক আছে, এর কাছাকাছি টেম্পারেচারে যখন আমরা নিয়ে যাব ভেরি লো ডেন্সিটি কোনো গ্যাসকে, বোসন কণার গ্যাসকে, তখন সেটা যে অবস্থায় থাকবে বা তার যে অবস্থাটা, যে স্টেটটা পাবো, সেটার নাম হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেট স্টেট, ঠিক আছে।